আজ আমরা ত্রিপুরার করমছাড়া নির্বাচনের একদম গভীরে যাব। এখানকার মানুষের রায়কে শুধু জয় বা পরাজয় হিসেবে নয়, আমরা দেখব সুশাসনের জন্য একটা ডেটা ইঞ্জিনিয়ারিং সমস্যা হিসেবে। চলুন এই জনমতের ভাষাটা একটু বোঝার চেষ্টা করা যাক। তো এই পর্বে আমরা প্রথমে করমছড়ার প্রেক্ষাপটটা বুঝব, তারপর দেখব সেই আশ্চর্যজনক ফলাফল, এর পেছনের কারণগুলো খুঁজে বের করব, আর সবশেষে একটা সমাধানের রূপরেখা নিয়ে আলোচনা করব। চলুন সবার আগে করমছড়ার পরিবেশটা একটু বুঝে নেই, মানে এখানকার ভূগোল আর এখানকার মানুষের জীবনযাত্রা ঠিক কেমন। এই জায়গাটা মূলত বন, পাহাড় আর ঝর্ণা দিয়ে ঘেরা, আর এখানেই দেববর্মা, জামাতিয়া আর চাকমার মতো বিভিন্ন উপজাতির সম্প্রদায়ের বাস। আমাদের পুরো বিশ্লেষণটা কিন্তু এই মাটি আর মানুষের প্রেক্ষাপটকে মাথায় রেখেই। 2023 সালের হিসেব অনুযায়ী এখানে মোট ভোটার ছিলেন প্রায় 44,000, মানে 43,842 জন। এই সংখ্যাটা আমাদের এলাকাটার ব্যাপ্তি বুঝতে সাহায্য করবে। আর এই স্লাইডের সংখ্যাটা দেখুন, প্রায় 89% ভোট পড়েছে, মানে 88.66%। এটা কিন্তু সাধারণ কোনো সংখ্যা নয়। এটা প্রমাণ করে যে এখানকার মানুষ নিজেদের অধিকার নিয়ে কতটা সচেতন আর রাজনৈতিকভাবে সক্রিয়। এখানে মানুষকে সংগঠিত করাই জয়ের আসল চাবিকাঠি। আমাদের সাংবিধানিক মূল্যবোধও কিন্তু এটাই বলে, প্রত্যেক নাগরিকের মর্যাদা আর ছন্দের সঙ্গে নিজের মতামত জানানোর অধিকার আছে। এবার আমরা 2023 সালের নির্বাচনে সেই মূল রহস্যের দিকে এগোব, যা এক কথায় একটা নির্বাচনী ভূমিকম্পের থেকে কম কিছু নয়। দেখুন, টিপরামুথা পার্টি এখানে প্রায় 53% ভোট পেয়ে এক বিরাট ব্যবধানে জিতেছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিজেপি, যারা পেয়েছে প্রায় 25% ভোট। আর এখানেই আসল চমক, সিপিআইএমের প্রাপ্ত ভোট 0%। ভাবা যায়, মাত্র 5 বছর আগে 2018 সালে যে দলের ভোট ছিল প্রায় 35%, তারা এবারের ব্যালট থেকে পুরোপুরি অদৃশ্য। তো প্রশ্নটা এখানেই উঠছে, এত গভীর শিকড় থাকা একটা রাজনৈতিক শক্তি মাত্র 5 বছরের মধ্যে কিভাবে এভাবে মুছে যেতে পারে? এই রাজনৈতিক রহস্যটা সমাধান করাই হবে আমাদের এই বিশ্লেষণের মূল লক্ষ্য। চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। এর জন্য আমাদের করমছড়ার গত কয়েকটি নির্বাচনের ইতিহাসটা একটু খতিয়ে দেখতে হবে। তাহলেই আমরা বুঝতে পারব 2023-এর ফলাফলের পেছনের কারণগুলো কী ছিল। এই টাইমলাইনটা একবার দেখুন। 2013 সালে কংগ্রেস, 2018 সালে বিজেপি আর 2023-এর টিপরামুথা, মানে প্রত্যেক 5 বছরে ক্ষমতার কি নাটকীয় পরিবর্তন। এটা খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে যে ভোটারদের পছন্দ ক্রমশ বদলেছে। এই টেবিলটা ওই একই গল্প বলছে, কিন্তু আরও স্পষ্টভাবে। একদিকে সিপিআইএমের ভোট শতাংশ কমতে কমতে শূন্যে এসে ঠেকেছে, আর অন্যদিকে প্রত্যেকবার একটা নতুন শক্তি উঠে এসেছে। তার মানে ভোটাররা কিন্তু এক জায়গায় স্থির থাকেনি। বেশ, এতক্ষণ তো আমরা দেখলাম কি ঘটেছে। এবার আসল প্রশ্নে আসা যাক, কেন ঘটল? ঠিক কোন বিষয়গুলো ভোটারদের এতটা প্রভাবিত করেছিল? এই দেখুন, করমছড়ার মানুষের মূল চিন্তার জায়গাগুলো ছিল এগুলো: জমি আর জঙ্গলের অধিকার, ছেলেমেয়েদের চাকরি, ঠিকমতো পেনশন, ভালো রাস্তাঘাট, উন্নত স্বাস্থ্য পরিষেবা। এইসব একেবারেই দৈনন্দিন জীবনের সমস্যা। তাদের ভোট ছিল এই বঞ্চনারই একটা সরাসরি জবাব। আর এখানেই আখ্যান বা ন্যারেটিভের লড়াইটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একদিকে ছিল পুরনো দিনের শ্রেণীভিত্তিক রাজনীতির কথা, আর অন্যদিকে উঠে আসে উপজাতীয় পরিচয়, অধিকার আর উন্নয়নের এক নতুন জোরালো স্বপ্ন, যা ভোটারদের মন ছুঁয়ে গিয়েছিল। তাহলে এখন প্রশ্ন হল, কোনো রাজনৈতিক দল যদি আবার মানুষের সঙ্গে নিজেদের সংযোগটা ফিরিয়ে আনতে চায়, তাহলে তাদের ঠিক কোন কৌশল বা কাঠামো মেনে চলা উচিত? এই চতুর্মুখ মতবাদ বা 4 ফেসেস ডক্ট্রিন দেখুন। যে কোনো সফল রাজনৈতিক সংগঠনের জন্য এই 4টে মুখ খুব জরুরি: একজন বিশ্বাসযোগ্য নির্বাচনী মুখ, একটা মজবুত সাংগঠনিক শক্তি, একটা আকর্ষণীয় আখ্যান, আর বার্তা পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় সম্পদ। সিপিআইএমের ক্ষেত্রে এই 4টে দিকে কিন্তু দুর্বলতা চোখে পড়েছে। এই মতবাদের মূল কথাই হল, রাজনৈতিক সাফল্য পেতে হলে একটা সামগ্রিক কৌশল দরকার। শুধু একটা দিক শক্তিশালী হলেই হবে না, 4টে স্তম্ভকেই একসঙ্গে এক লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। একটা দুর্বল হলেই কিন্তু পুরো কাঠামোটা ভেঙে পড়তে পারে। চলুন এবার আমরা সমস্যা চিহ্নিতকরণ পর্ব থেকে বেরিয়ে একটা কার্যকরী পরিকল্পনার দিকে যাই। কোনো নেতা বা দল যদি সত্যিই মানুষের বিশ্বাস অর্জন করতে চান, তাহলে তাদের জন্য একটা স্পষ্ট রূপরেখা থাকাটা খুব দরকার। আর আজকাল ডেটা ব্যবহার করে মানুষের কাছে পৌঁছানোর সময় তাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সম্মতিকে সম্মান করাও কিন্তু সমানভাবে জরুরি। যেমন ধরুন এই 90 দিনের পরিকল্পনা। এখানে প্রস্তুতি পর্বে ডেটা ব্যবহার করে মানুষের অভাব অভিযোগ বোঝা, প্রচার পর্বে
পুরনো আর নতুন দুই মাধ্যমকেই কাজে লাগানো এবং শেষ পর্যায়ে সরাসরি মানুষের দরজায় পৌঁছে যাওয়ার উপর জোর দেওয়া হয়েছে। রাজনীতিতে ফিরে আসার জন্য এটা একটা বেশ বাস্তবসম্মত পথ। আর এর পেছনের মূল দর্শনটা কিন্তু খুব সহজ। রাজনীতি মানে মানুষকে নির্দেশ দেওয়া নয় যে তাদের কি চাওয়া উচিত। রাজনীতি হল মানুষের প্রয়োজনটা মন দিয়ে শোনা আর সেই প্রয়োজন মেটানোর জন্য একটা বিশ্বাসযোগ্য পরিকল্পনা তৈরি করা। এটাই জনকেন্দ্রিক সুশাসনের আসল ভিত্তি। সবশেষে করমছড়ার এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? উত্তরাধিকার বা পুরনো ইতিহাস সাফল্যের কোনো গ্যারান্টি দেয় না। গণতন্ত্রে প্রত্যেকটা নির্বাচনে মানুষের বিশ্বাস নতুন করে অর্জন করতে হয়। এটাই হয়তো সবচেয়ে বড় শিক্ষা। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai এ, অথবা ফোন করুন 00800420401601602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।